প্রিয় সুধী, প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকে যে অবস্থায় দেখছেন দৈনিক আড্ডাবাজি পর্ব 31, সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছে একজন কবি, একজন ছবির মানুষ, একজন কবিতার মানুষ, পার্থ সারথী দত্ত। তার সাথে আড্ডা দেব, তার কথা শুনবো, তার চিন্তা ভাবনা শুনবো। আর আজকের যিনি সম্মানিত অতিথি আছেন পার্থসারথী দত্ত, তার কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, ভালো লাগা মন্দ লাগা জানতে চাওয়া থাকলে মন্তব্যের ঘরে লিখে জানাবেন, আমি তুলে ধরবো আজকের সম্মানিত অতিথির কাছে। তো আর কাল বিলম্ব করছি না, অতিথির ছোট্ট একটা পরিচয় পর্ব শেষ করেই আমরা অতিথির কথা শুনবো, অতিথির সাথে আড্ডা দেব। পার্থসারথী দত্ত একজন কবি ও চিত্রশিল্পী। জন্ম 26শে মে 1967 সালে ডিগবয়, আসাম, ভারতবর্ষে। পিতা প্রয়াত দিলীপ দত্ত, মাতা গায়ত্রী দত্ত। পেশায় একজন শিক্ষক। মোট প্রকাশিত কাব্য ও প্রবন্ধ গ্রন্থ 10টি। গ্রন্থসমূহ হলো কবিতা, বাংলা কাব্যগ্রন্থ, হৃদয়ের রং, অসমীয়া কাব্যগ্রন্থ, হাল ধরিয়ার বেদনা, দ্বিভাষিক কাব্যগ্রন্থ, দৈনিক যুগ সংখ্যের কবিতা ও অন্যান্য কবিতা, বাংলা কাব্যগ্রন্থ, চিত্রকলা, আরু ভারতীয় চিত্রকলা, অসমীয়া প্রবন্ধ গ্রন্থ, সুদূরের ডাকে, বাংলা ভ্রমণ কাহিনী, দূরণীর আহ্বান, অসমীয়া ভ্রমণ কাহিনী, হৃদয় এখন নদী, অসমীয়া কাব্য গ্রন্থ, নদীর বুকুর সেই না জানি, নাও অসমীয়া পারি। কাব্যগ্রন্থ। হ্যাঁ, এছাড়া তার ছবিতে একক চিত্র প্রদর্শনী হয়েছে এখন পর্যন্ত মোট 8টা। এছাড়া বহু যৌথ প্রদর্শনীতে তিনি দেশে দেশের বাইরে অংশগ্রহণ করেছেন। তিনি ভারতীয় সহ দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পুরস্কার এবং সম্মাননায় ভূষিত হয়েছেন বিভিন্ন সময়। তো আমি আর কাল বিলম্ব করছি না, আপনারা যারা যুক্ত হয়েছেন বা হবেন সকলে অধীর আগ্রহে আজকের যিনি সম্মানিত অতিথি পার্থ সারথী দত্ত, তার কথা শুনবার জন্য অধীর আগ্রহে বসে আছেন। তো চলে যাচ্ছে আজকের অতিথির কাছে। কেমন আছেন এবং শ্রোতা দর্শকদের সাথে আপনার কুশল বিনিময় করুন। ধন্যবাদ, আমি ভালোই আছি। ধন্যবাদ তানজির, সৌরভ বাবু এবং যারা অনলাইনে রয়েছেন এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে ধন্যবাদ। আশা করি ভালোই হবে সব। আচ্ছা, আচ্ছা, জি। ধন্যবাদ আপনাকে। তো প্রথমে আমরা একটু আড্ডাবাজির ছলেই জেনে আসি যে আপনার এই যে কবিতা লেখা, অনেক বই বা এখনো চর্চা করছেন, ছবি আঁকছেন, প্রদর্শনী হচ্ছে। তো এই কবিতা লেখা, ছবি আঁকা কখন কিভাবে এর শুরুটা হলো? আমরা শুরুর গল্পটা একটু শুনে আসি। সে এই জার্নিটা যে মানে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা অধিকাংশ বা এরকম ইন্টারভিউতেই আমাকে প্রথমে এই ধরনের প্রশ্নগুলোই করে। ব্যাপারটা হচ্ছে যে যদি আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে বলি যে যদি ছবির জগতের কথা বলা হয়, যে চিত্রশিল্প বা ভাস্কর্য শিল্পের যে জগৎটা সেটাতে আমি কিভাবে পদার্পণ করলাম এবং অ্যাকচুয়ালি ছোটবেলার থেকেই আমি ছবি আঁকতাম, মূর্তি তৈরি করতাম মাটি দিয়ে, বিভিন্ন রকমের দেব-দেবীর মূর্তি ইত্যাদি। প্রথম যেগুলো ধরুন কি বলবো, যেকোনো পূজানুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে আ দুর্গাই হোক, কালীই হোক, সেগুলো আমি ছোটবেলা থেকেই করতাম। কিন্তু শুধু সেই ধরুন একটা পুজো হিসাবে নয়, একটা উৎসব হিসাবে সে মাথার মধ্যে থাকতো এবং একটা সংস্কৃতি বা একটা নন্দন কলা হিসেবে সেটাকে আমি দেখতাম এবং মূর্তি তৈরি করার সময় আমার একটা স্বকীয় চিন্তা থাকতো যে দুর্গাকে যেভাবে আমি বাইরে দেখতাম সেভাবে করতাম না, একটু অন্যরকম করতাম। মানে আমার নিজের মতো করে। ব্যাপারটা পরে আমি খোলসা করব যে ব্যাপারটা কি। কিন্তু সেই ছোটবেলা থেকে আচ্ছা, সেই ন্যাকটা ছিল যে আমি অন্যদের মতো কাজ করব না। মানে একটু সামথিং আচ্ছা, আচ্ছা, ডিফারেন্ট করব। যেটা ডিফারেন্ট। যেটার হ্যাঁ, তো মাধ্যমে হ্যাঁ, না, সেই হ্যাঁ বলুন। কাজটা তো গেল। ছবি আঁকা তো বা ভাস্কর্য তৈরি, মানে কবিতা লেখালেখি আবার কিভাবে শুরু হলো বা কখন? এটা কি সহজাত শৈশব, কৈশোর, বা না বড়বেলায় এসে মনে হলো যে না, আমি তো কবিতা লিখতেও ভালোবাসি বা পারি? হ্যাঁ, না বলছি আ বা তো মূর্তিকলাটা তো ধরুন 5-6 আম আ ইয়ের থেকে ক্লাস যখন আমি ৫ম মান বা ৬ষ্ঠ মানে ছিলাম তখনই করতাম। তখনই ২ বার আমি দুর্গা মূর্তি বানিয়েছিলাম। এবং অনেকেই দেখতে এসেছিল আমার বাড়িতে। তো তখন আমরা গরিব ছিলাম। সে আমাদের অবস্থা অর্থকরী ভালো ছিল না। আমাদের
ধরুন খুব স্ট্রাগল করে বড় বড় হতে হয়েছে। সেই সময়ে সেই ব্যাপারটা আমাকে খুব আনন্দ দিত। যখন দর্শক এসে আমাকে উৎসাহ দিত। তো সেটা হলো ৫ম মান, ৬ষ্ঠ মান। আ আর কবিতার ব্যাপারটা একটু আলাদা। কবিতাটা কিন্তু অ্যাকচুয়ালি ৯ম মান বা ১০ম তখন থেকে ২-১ টা লাইন হয়তো আমি গুনগুন করতাম, লিখতাম, কাগজে লিখে রাখতাম। কিন্তু প্রকাশ করা হয়নি। প্রকাশ হয়েছে 1989 আ নতুন সাহিত্য পরিষদ ডিগবয় আসামের মুখপত্রে। পথিকৃৎ নামটা ছিল, পথিকৃৎ। এবং কবিতার নাম ছিল আলোয় যাত্রা। সেই কবিতা সেটা এখনো আমার এখানে রয়েছে, আমার সংগ্রহে আছে। তো সেটা কিন্তু ১ম প্রকাশ পাওয়া কবিতা এবং যে কবিতাটা নামটা আমি বললামই। তো সেখান থেকে যাত্রা শুরু। আর চিত্রকলাটা শুরু হয়েছিল 1975 যখন আম বিবেকানন্দ বিদ্যালয়ে আমি যেখানে পড়তাম, আমার যেখান থেকে আমি মেট্রিক পাস করেছি, বিবেকানন্দ বিদ্যালয় একটা স্বনামধন্য স্কুল ছিল। এবং এখনো সেই জায়গাটা অবশ্য ধরে রাখতে পারিনি। তো সেই সময় সেই স্কুলে সুযোগ পাওয়াটাই ছিল বিরাট ব্যাপার। তো আমি সেখানে পড়েছি এবং আ তখন কি হয়েছে যে ১৯৭৫ সনে তাদের যেটা সিলভার জুবিলি, হুম? হুম, উপলক্ষে একটা ইয়ে হয়েছিল, এক চিত্রকলা প্রতিযোগিতা। এবং সেই চিত্রকলা প্রতিযোগিতায় আমি যোগদান করি এবং ২য় পুরস্কার পাই। এবং সেখান থেকেই কিন্তু যাত্রা শুরু। এবং সেটা আমাকে আচ্ছা। এত ইন্সপায়ার্ড করে, ভীষণভাবে ইন্সপায়ার্ড করে। তারপর থেকেই চলছে ৮০ দশক, ৯০ দশক এখন তো চলছে। পর্যন্ত চলছে। হ্যাঁ, 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 চলছে এবং চলবে আশা করছি। তো চলবে, যেহেতু ছবির চলবে। কথা দিয়েই আপনি ছবি এবং বা চারুকলার বিষয়টা দিয়ে আপনি শুরু করলেন বা আপনার পথ চলা। তো ছবি আঁকায় আমরা বিভিন্ন ব্যাপার দেখতে পারি। ২-১ টা ফরমেট এই ব্যাপারটা একটু জেনে আসি যে লাইন, ফর্ম, কালার মানে এই সম্পর্কে আ আপনার ধারণাটা কি? বা কিভাবে এগুলো কাজ করে? যারা শুনছে বা ছবির মানুষ যারা দেখবে বা সাধারণ মানুষও হুম, যারা শুনছে এই ব্যাপারগুলো কিভাবে বুঝবে? দারুণ প্রশ্ন। দেখুন লাইনটা আমি ১ম এই একজন স্বনামধন্য শিল্পীর কথা বলে শুরু করছি এটা। যোগেন চৌধুরী। হ্যাঁ? এ ইতিমধ্যে আমার একটা প্রদর্শনীতে উনি ছবির উদ্বোধন করেছিলেন বা কলকাতায়। আ আমি খুব আনন্দিত হয়েছিলাম যে উনি যখন উপস্থিত ছিলেন এবং খুব প্রশংসা করেছিলেন ছবির। তো কারণ কি ছোটবেলার থেকেই আমি তার ছবি আ যখনই দেখতাম যে তার আইডেন্টিটি তার লাইনের বৈশিষ্ট্যের মাধ্যমে ফুটে উঠত। তো লাইনগুলো এত স্ট্রং, এত বলিষ্ঠ, হুম? যে এটা কার লাইন, সে বোল্ড লাইনটা কার, সেই গতিময় লাইনটা কার সেটা আমি ১ম এই মানে খুব স্পিডে যদি আমার সামনে দিয়ে মানে পাস করে যেত, ছবিগুলো পাস করে নিয়ে যেত কোনো, আমি বলতাম এই যোগেন চৌধুরী, এটা যোগেন চৌধুরী। রবীন্দ্রনাথের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য হচ্ছিল। যে আ কাজগুলোর মধ্যে রবীন্দ্রনাথের ক্ষেত্রে অনেক সমালোচনা হয়েছিল একটা সময়ে। কিন্তু যারা সমালোচনা করত তারা না বুঝেই করত আমার মনে হয়। কারণ কি রবীন্দ্রনাথ, যোগেন চৌধুরী বলুন, রবীন্দ্রনাথ বলুন, আ উম বাংলাদেশেরও তো অনেকে এরকম আছে আ জয়নাল হুম, হুম। আবেদীন। মানে ব্যাপারগুলো এরকম হচ্ছে যে এস এম সুলতান, তাদের জয়নুল আবেদিন। কাজগুলোই তাদের হ্যাঁ, পরিচয়। তাদের লাইনেই তাদের পরিচয়, তাদের ফর্মেই তাদের পরিচয়, তাদের রঙেই তাদের পরিচয়। তো সেখান থেকে তো একটা কথাই বলা যাচ্ছে যে এই জায়গাটা তৈরি করতে তাদের প্রচুর সময় লেগেছিল। যে একটা লাইন কথা বলবে, একটা ফর্ম কথা বলবে এবং যখন ছবির আঙ্গিকটাই প্লাস্টিক ফর্মটাই তো আসল। আমি মনে হুম, করি হুম। যত বই আমি পড়েছি আমি বইয়ের দিকে যাই না। আমি আমার নিজস্ব চিন্তা বা দৃষ্টিভঙ্গিতে আমি ভাবি যে আমি এমনও হয়েছে রাতের পর রাত আমি কাটিয়েছি এগুলো স্টাডি করে। কিন্তু আমি দেখলাম যে উম আ সে ইউনিভার্সিটি কিংবা ধরুন স্কুল, কলেজ এগুলো যে কোনো কিছু কিন্তু শিল্পী তৈরি করতে পারে না। আমার মনে হয় না। তারা একটা গ্রামার, একটা গ্রামেটিক্যাল জায়গা বা ধরিয়ে দিচ্ছে, একটা গাইড দিচ্ছে। কিন্তু শিল্পী তৈরি হয় সে নিজেই। এবং সে নিজে কিভাবে তৈরি হয়? বিভিন্ন প্রদর্শনী, কলাবীথিকা, বিভিন্ন শিল্প আলোচনা, হ্যাঁ? সেমিনার, ডিবেট, টক শো ইত্যাদিতে অংশগ্রহণ করে বিভিন্ন প্রদর্শনীতে গিয়ে মিউজিয়াম ভিজিট করে এইগুলো আস্তে, আস্তে চোখটা তৈরি হয়। এবং তখন ব্যাপারটা কি হয়? যে যখন আমরা চোখটা তৈরি করি, সেই চোখটা তৈরি করার জন্য ছুটতে হয়। এবং ছুটতে, ছুটতে আমরা দেখি সেই লাইনগুলো দেখি, সেই ফর্মগুলো দেখি, ছবির স্টাইলাইজেশন দেখি এবং একটা সময় বুঝতে পারা যায় যে আমি কোন জায়গায় আছি। মানে আমি আচ্ছা, যে আচ্ছা। কাজগুলো করছি আমার সেই আ ব্যা ধারাটা কি ঠিক আছে? আমার চলাটা কি ঠিক আছে? সেটা বুঝতে, বুঝতে অনেক সময় লেগে যায়।
সময় লেগে যায়। আচ্ছা, আচ্ছা। যাক অনেক সময় লাগে। মোটামুটি বুঝলাম। এখন এই ছবির ব্যাপারে বিশেষত ছবির ব্যাপারে সব ফর্মেই এটা কাজ করে শিল্প সাহিত্যের। তো ছবির ব্যাপারে আপনি যেহেতু ছবির মানুষ আবার কবিতারও মানুষ। বিমূর্ত আর্ট বা শিল্প নিয়ে আপনার ধারণাটা যেমন জানতে চাই, সেই সাথে যে বিমূর্ত শিল্পের আগে আ হুম। মূর্ত শিল্প আয়ত্ত করাটা জরুরি কিনা বলে আপনি কি মনে করেন? মানে এইটা তো মানে এত প্রশ্নের মধ্যে এটা দারুণ মানে অসম্ভব ভালো প্রশ্ন আমি মনে করি। যে এই ছবির এই যে বিমূর্ত মূর্ত নিয়ে প্রচুর তর্ক-বিতর্ক হয়েছে। এবং একটা সময় এমন হয়ে গিয়েছে কি যে উম আ মানে একাংশ শিল্পী মানে এই বিমূর্তের বিরুদ্ধে কথা বলেছে। যে এইগুলো বা তো নয়, এইরকম ভাবে কোনো আ ফর্ম বোঝা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে। আমার মনে হয় কি একটা জায়গা বেসিক্যালি একটা গন্ডগোল আছে ওদের। যে আমরা আচ্ছা, সেটা কেমন? মূর্ত থাকলেই তো বিমূর্ত হবে। তার মানে ব্যাপারটা এরকম হচ্ছে, আমি ভাঙবো, কখন ভাঙবো? যখন আমি গড়তে পারবো। তা আমার গড়াটাই যদি হ্যাঁ, জানা না থাকে আমি ভাঙবো কিভাবে? আমি ভাঙবো কিভাবে? তাই ১ম গড়তে হবে। একদম রিয়ালিস্টিক জায়গা থেকে যেটা স্টাডি পিরিয়ড আমার মনে হয় সেটা কন্টিনিউয়াস স্টাডি। দিনের পর দিন ধরে সেগুলো করতে হবে। আ তারপর যখন নাকি সেই জায়গাটা তৈরি হবে তখন আমি আমার দৃষ্টিভঙ্গিতে ভাঙবো। আর বিমূর্ত বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে মনে করি কিছুই হয় না। সবই মূর্ত। কেন বলুন? দেখুন একটা কথা। আচ্ছা। যখন কেন? আমি একটা গাছকে হ্যাঁ, বলছি। একটা গাছকে দেখি, একটা গাছ। আমি হুম, দাঁড়িয়ে আছি কিছু দূরে একটা গাছকে দেখছি। আমি ছবিটা করলাম। হুম। তারপর চোখটাকে একটু অর্ধ বন্ধ করে নিলাম। মানে পুরোটা বন্ধ করলাম না। অর্ধেকটা বন্ধ করলাম। একটু আধো হয়ে গেল। তখন গাছটা আমি আঁকি। আচ্ছা, তারপর হয়ে গেল। তারপর পুরো চোখটাকে বন্ধ করে দেই। ভাবনাটা দিয়ে গাছটাকে আঁকি। আমি দেখেছিলাম গাছটা একটা সময় রিয়ালিস্টিক জায়গা থেকে। হুম, রিয়ালিস্টিক তো হয়ে গেছে এগুলো। ওগুলো তো অনেক পাস্ট। এই ইতিহাস, শিল্প ইতিহাসে সেই রিপিটেশন করে লাভ নেই। আমি আমার প্র্যাকটিসের জন্য রিয়ালিস্টিকটা করব। কিন্তু কাজটা যখন করব তখন আমার মতো করে ভেঙে চুরে করব। এবং সেই ভেঙে চুরে করার না মাধ্যমেই আমার এর ভেতরে আইডেন্টিটি একটু প্রশ্ন থেকে যায়। এর ভেতরে একটু প্রশ্ন থেকে যায়। কারণ আমরা তো এরকম বলুন। সেটা কবিতায়, ছবিতে কিংবা স্কাল্পচার এ যেকোনো মাধ্যমেই আমরা হুম, দেখতে পারি একটা ব্যাপার যে হয়তো সেই লোকটা সত্যিই কথা আমরা জানতে পারি, বুঝতে পারি বা মিশে বা তার কাজ দেখে আ যে সে আসলে মূর্তটা জানে না। কিন্তু সে বিমূর্তটা করে এবং এমন ধরনের প্রকাশভঙ্গি বা প্রিটেন্ড করে নিজেকে যে সে খুব বোঝে। এই জন্যই কিন্তু এই হুম, প্রশ্নটা করা যে বিমূর্ত করার আগে মূর্তটা কি শেখা খুব জরুরি কিনা? কারণ দেখা যাচ্ছে অনেক মানুষকে ছবি আঁকা নিয়েই বলছি। অনেকেই বিমূর্ত আর্ট ফর্ম নিয়ে কাজ করছে কিন্তু রিয়ালিস্টিক একটা কাজ যখন করতে দেওয়া হচ্ছে, আ তখন কিন্তু সে রিয়ালিস্টিক কাজটা ঠিকমতো করতে পারছে না। মানে রিয়েল যেটা আ সে দেখেছে, সে রিয়েল গাছটা সে ঠিকমতো ক্যানভাসে আনতে পারছে না। অথচ সে দেখা যাবে অ অ অ অনেক ক্যানভাসে বা অনেক জায়গায় সে এই বিমূর্ত গাছটা এঁকেছে। ওই যে আপনি বললেন আধো চোখ বোঝা কিংবা চোখ বুজে নিজের ভাবনা থেকে আঁকা। এই ব্যাপারটাই বা আপনি কিভাবে বলবেন? হ্যাঁ, না আপনি সুন্দর। দেখুন মূর্ত ব্যাপারটা ১ম স্টাডি করে নিতে হবে। এটা এটা 100% আমি মূর্ত ব্যাপারটাকে স্টাডি না করে বিমূর্তে যেতে পারবো না। প্র্যাকটিক্যাল জায়গা থেকে বলছি কথাটা। আঙ্গিক বা আপনি প্লাস্টিক পারবেন না, ফর্মের আপনি জায়গা জানেন বিধায় না। এখন এখানে দেখেন আপনি জানেন হুম, বিধায়। কিছু হচ্ছে কি ছবি আঁকার আমার নিজের দেখা থেকে বলছি। অনেকেই হুম, তরুণরা কিংবা মাঝবয়সী বিভিন্ন তারা কিন্তু রিয়ালিস্টিক কাজটা জানেন না। না জানার পরে দেখেছে বড়, বড় শিল্পী বা অন্যান্য অ্যাবস্ট্রাক্ট কাজ করছে। সেটা মকবুল ফিদা হতে পারে, সেটা পিকাসো হতে পারে, ব্ল্যাক হতে পারে বা সালভাদর ডালি হতে পারে, মানে অসংখ্য যারা আছে আমাদের এস এম সুলতান হতে পারে যে সে একটা মানুষকে আঁকছে তার এত বড়, বড় বড়, বড় পেশি। আর সেই লাইনগুলো টানছে যেন হেলে, হেলে পড়ছে। এই যে ব্যাপারগুলো বা আম আ আ আ কি বলে ডালির কাজে দেখা যায় যে সবকিছু যেন গলে, গলে পড়ছে। তো এই যে ব্যাপারগুলো তো দেখে আমার মনে হলো এটা তো আমিও পারি। কিছু রং এঁকে কালো সাদা সালভাদর ডালি। মিশিয়ে একটু এলেবেলে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, ডালি সালভাদর ডালির কথা কথার বলছেন? কথা বলছি। ও আচ্ছা, আচ্ছা। আমি হ্যাঁ। শুধু ডালির কথা বলছি না। আমি অ্যাবস্ট্রাক্ট বলছি যে যারা অনেকেই এক্সাম্পল। কাজ করছেন হ্যাঁ, হ্যাঁ, এক্সাম্পল। এক্সাম্পল হ্যাঁ। বলছি। তো তাদেরকে দেখে মনে হয় আরে হুম, এরা এটা আঁকছে।
রঙের পরে রং চড়াই দিছে, এই লাইনটা সোজা না টেনে বাঁকা হুম, টানছে, আমিও তো টানতে পারি, কিন্তু আসলে সেই সোজা লাইনটাই তো হুম, টানতে পারে না। হুম, তখন সে দেখা যাচ্ছে যেটা প্রদর্শনী হচ্ছে আমি অ্যাবস্ট্রাক্ট আঁকি, কিন্তু অ্যাবস্ট্রাক্ট আঁকার আগে যে ওই যে মুহূর্তর ব্যাপারটা, সেটা যখন আবার করতে দেওয়া হচ্ছে যে কোনো একটা কাজ, হয়তো কোথাও গিয়ে, যেমন আমি উদাহরণস্বরূপ জানি, আমি কারো নামবাই বলতে চাই না, একটা বিদেশি এক এক তরুণ, সে অনেকগুলো একটা এক্সিবিশন নিজে করেছে, একক এক্সিবিশন। সেখানে কি বলে, যে সবগুলো বিমূর্ত পেইন্টিং। এখন সেখানে ডেকেছে একজন দেশের বাইরের খুব উন্নত দেশের একজন দূতকে ডেকেছে এক্সিবিশন দেখার জন্য। তো দূত ছবি টবি দেখে তার ভালো লেগেছে, তো তিনি বলেছেন কি, এই একটা ছবি দিলাম, এটা আপনি রিয়েলিস্টিক এঁকে দেন ওই প্রদর্শনীর ভেতরে। তো সে কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা সে আঁকতে পারেনি। তো এই যে হুম। পরীক্ষায় পড়ে গিয়ে সে যে ব্যাপারটা গেল, এই জায়গা থেকে আর কি আমার জানতে চাওয়া, যে তাহলে আপনি কতটা গুরুত্ব দেবেন শ্রোতা দর্শক সহ অন্যদের ব্যাপারে, যে মুহূর্তটা তোমার আগে আগে করা দরকার, সেটা দীর্ঘদিন তুমি প্র্যাকটিসের মাধ্যমে আসো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন কথা হচ্ছে ফর্ম ফর্ম ডিভিশন, যেটা একটা ছবির যে 6 parts conceived by Indian citizen, যেটা নাকি আপনার রূপভেদা প্রমাণানি, সেগুলো তো সবাই জানে, ওরা সে এই জগতে যারা হুম, আছে, হুম, হুম, যে হ্যাঁ, হুম, হুম, একটা ধরুন একটা ফোকাল পয়েন্ট, হ্যাঁ, ফোকাল পয়েন্টটা কোথায় হবে, সেটা কি ফোকাল পয়েন্ট মাঝখানেই হতে লাগবে, কোনো কথা নেই। আমার অনেক ছবি আছে যেগুলো ফোকাল পয়েন্ট একদম নিচে থাকে, উপরে থাকে। হ্যাঁ? তো হ্যাঁ, হ্যাঁ, এগুলো করার সময় আমার ভাবনাটা মাথায় থাকে যে আমি ফোকাল পয়েন্টটা কোথায় দেব? মেইন মাস, সাব মাস গুলোকে যখন ভাগ করব, সেটা কিভাবে ভাগ করব? এই গ্রামার ব্যাপারটা না থাকলে তো ছবিটা হবেই না, জমবে না তো। এটা মার খাবে। এবং ধরুন অনেক সময় দেখা যাচ্ছে যে ছবিটাকে আমি, এই যে আপনি বললেন না গঠন, এ এখন কেউ যদি প্র্যাকটিস না করে, মূর্ত ব্যাপারগুলো না করে যদি করে, সেটা ধরা পড়ে ছবিতে। ধরা পড়বেই। কারণ কি, আপনার জার্নিটাতে ধরা পড়বে। এখন আপনি বলুন, একটা ছবি, দুটো ছবি দিয়ে অনেক সময় বিচার হয় না? একটা ছবি, হুম, দুটো হুম, ছবি হুম, হয়তো পার পেয়ে যেতে পারে, পার পেয়ে যেতে পারে। কিন্তু আপনি হ্যাঁ, হ্যাঁ, সুন্দর, আপনার মানে আপনার চিন্তাধারাটা আমার খুব ভালো লাগছে যে আপনি খুব গভীরভাবে চিন্তা করেছেন। আমিও এটা করতাম। যে হ্যাঁ, এইটা তো সত্যি কথা। অনেকেই তো এরকম না জেনেই ছবি আঁকছে, রং দিচ্ছে কিছু এলোপাথারি। বলছে, "হ্যাঁ, এই তো আমি বিমূর্ত করলাম।" আ ধরুন আমাদের এখানে অনেক শিল্পী আছে, বিমূর্ত শিল্পী। আ যাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে বলুন বা কপি করে বলুন, যেভাবে বলুন সেভাবে ওরা করছে। করে গিয়ে এমন একটা জায়গায় করছে যে ভাই, তো আমি অ্যাবসর্ব করলাম। কিন্তু পরে দেখা গেল পরবর্তী যুগে সে হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাবেই, কালের স্রোতে হারিয়ে যাবে। আমি এটা বলে রাখলাম কিন্তু, যে আপনার যদি সেই ব্যাপারটা না থাকে যে আমি প্রচন্ড পরিশ্রম, প্রচন্ড ত্যাগ স্বীকার, প্রচন্ডভাবে প্র্যাকটিস, মূর্ত প্র্যাকটিস করে বিমূর্তের দিকে যাওয়া, এবং সেটা প্র্যাকটিক্যাল জায়গা থেকে বলছি, তখনই হবে। অনেকে এখন আ মানে বারবার সেই আম আ এই আমাদের রবি ঠাকুরের প্রসঙ্গটা এসে যায়। যে রবি ঠাকুরকে বলেছিল যে দুর্বল নাকি ১ম দিকে, যারা বুঝতো না যে আ ফর্ম গুলো ইয়ে না, আ ব্যা ব্যা হাত পা আঁকতে পারত না। রবীন্দ্রনাথ তো নিজেই বলে গেছে, "আমি হাত পা এই সমস্ত, আমি anatomy টা অত ভালো জানি না। খেলার ছলে বেলা কাটাবার আচ্ছা। খেলা, এই যাই হোক, মোরে আর চিত্রকলা।" হ্যাঁ, রবীন্দ্রনাথের কথা যেহেতু উঠালেন, এই ব্যাপারেও একটু জেনে আসি। কারণ রবীন্দ্রনাথ একজন বহুমুখী প্রতিভার অধিকারী এবং প্রতিভা। পরিপূর্ণভাবে হুম, আমরা জানি। হুম, তিনি হুম। তো, তার যে ব্যাপারটা সবচেয়ে, রবীন্দ্রনাথের নামের আগে, সবার আগে কেউ যদি বলতে চায়, সে হ্যাঁ, জ্ঞানী গুণী এবং সবাই বলে কবি ইয়া রবীন্দ্রনাথ ঠাকুর। তো সেইখান থেকে আমি বলতে চাই যে রবীন্দ্রনাথের কবিতা ও পেইন্টিং এর মধ্যে কোন ফর্মটাকে বা কোন মাধ্যমটাকে আপনি এগিয়ে রাখবেন, এবং তা কেন রাখবেন? ছবি এবং না, মানে ছবি আঁকা এবং কবিতা, এই দুটোর ভেতরে। এগিয়ে রাখবো না, এগিয়ে রাখবো না। দুটো সমান। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমি সমান, দুটো ২ ব্যাপার। মানে ছবির জগৎ একটা, কবিতার জগৎ একটা। কবিতাতে তিনি স্বনামধন্য, শিল্প জগতে স্বনামধন্য। কিন্তু শিল্প জগতে আমার মনে হয় যে বা অনেকে কবি হিসাবে যাবে, বিশ্বকবি হিসাবে জানে। কিন্তু বিশ্ব চিত্রশিল্পী হিসেবে কিন্তু ততটা, যতটা হওয়া উচিত ছিল ততটা হয়নি। এখনো সেই ইয়েতে যায়নি। আমি যতদূর ধারণা পোষণ করি যে সেটা হওয়া উচিত ছিল। আরো ছড়িয়ে দেওয়া উচিত ছিল। কারণ কি, যখন ১ম উনি ভারতবর্ষে প্রদর্শনী করতেন, তখন অত সাড়া পেতেন না, এবং করেনি। লাস্টের দিকে তো বাইরে প্যারিসে গিয়ে তো সবাই জানে যে কিভাবে তিনি ক্লিক হলেন। হ্যাঁ? বিদেশি রাইটারের যখন সমালোচনা করল সেই। তো গ্যালারি পিগাল, হ্যাঁ? ওখানে গিয়ে। তো এখন কথা হচ্ছে যে রবি ঠাকুরের আ কবিতা, আমি যদি একেবারে মানে যেগুলো খুবই উল্লেখযোগ্য কবিতা, সেগুলোকে যদি ধরি, 'নির্ঝরের স্বপ্নভঙ্গ', 'সোনার তরী', 'আফ্রিকা',
হ্যাঁ, এগুলো যদি আমরা বলি তো এগুলো তো মানে হাজার হাজার পাঠ হয়েছে, কত মানে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, মানে সবাই জানে, ঢুকে গেছে ভেতরে, অন্তরে অন্তঃস্থলে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, আমি অন্তরের অবাক মানুষের। হয়ে যাই, হ্যাঁ, আমি অবাক হয়ে যাই যখন আমি কিছু অনুষ্ঠানে গিয়ে রবীন্দ্রনাথের প্রসঙ্গে চিত্রশিল্পী হিসেবে বলি যে, "ছবি দেখেছো?" বলছে, "না, ছবি দেখিনি সেবা।" তখনই আমার ইয়ে হয় একটা যে, আরে এত বিশাল মানে রবি ঠাকুরের মানে তার তো উত্তরসূরি নেই। রবি ঠাকুরের আমি তো মনে করি কোনো উত্তরসূরি নেই রবি হ্যাঁ, ঠাকুরের। কারণ সেই জায়গাটা তো পারবেই না করতে। এতটা আইডেন্টিক্যাল, এতটা বেশি মৌলিক, এত বেশি মানে তার কি বলবো অভিব্যক্তিবাদের যে তার প্রকাশ, হ্যাঁ? সেটা তো আলাদা, সেটা সম্পূর্ণ আলাদা। একদম আ মহীরুহ হয়ে আছেন উনি। তো শিল্প জগৎটা আমার মনে হয় দুটো যদি আমার ব্যক্তিগতভাবে আমি দুটোকেই সমানভাবে দেখি। যে কবি হিসাবে যেভাবে, শিল্পী হিসাবে সেভাবে। তার মোটামুটি রবি ঠাকুরের ভালো যেগুলি কাজ সেগুলোর প্রিন্ট গুলো বড়, বড় প্রিন্ট আমার সংগ্রহে আছে। আমার আ নিজস্ব আপনার যেহেতু সংগ্রহালয়ে। কাজে আছে আরকি, তো কোন পেইন্টিং টা আপনার কাছে বিশেষত মানে এজ এ দর্শক হিসাবে বা এজ এ শিল্পী হিসাবে একটা শিল্পীর কাজ ভালো লাগা থাকে না? যেমন আমার এস এম সুলতানের 'আদম সুরত' খুব ভালো লাগে। কিংবা হুম। পিকাসোর যে ওল্ড গিটারিস্ট ভালো লাগে। এরকম ভালো লাগার তো রবীন্দ্রনাথের কোন ২-৪ টে ছবি যেগুলো আপনার খুব ভালো লাগে? এবং সেই ছবি নিয়ে যদি ২-৪ কথা হতো, মানে জানার ব্যাপ্তিটা বাড়তো। যারা শুনতো আর ২ জন হলেও তো মানুষ শুনবে। তারা তো রবীন্দ্রনাথের ছবির ব্যাপারে জানবে। এরকম ২-১ টা ছবির নাম যদি বলতেন। রবীন্দ্রনাথ তো দেখুন সেলফ পোর্ট্রেট করেছেন, হ্যাঁ? আত্মপ্রতিকৃতি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর হ্যাঁ, আত্মপ্রতিকৃতি। সেই আত্মপ্রতিকৃতিটা দেখলে পরে মনে হয় যে সেটার মধ্যে অনেক কিছু বলা আছে। মানে ডাইমেনশন গুলো অনেক বেশি। মানে আমরা বলি যে একটা ১ মাত্রা, ২ মাত্রা। এখানে অসংখ্য মানে ব্যাপারগুলো এরকম হয়। আমি আজকে একটা ধরুন আত্মপ্রতিকৃতি দেখলাম। আজকে যা মনে হলো, আগামীকাল কিন্তু আরো অন্য কিছু মনে হলো। এই যে আবিষ্কারটা, রবি ঠাকুরের ছবিতে আবিষ্কার হতে থাকে। আমার মনে হয় রবি ঠাকুরের ছবি মানে এবং প্রতিনিয়ত যদি আমরা দেখতে থাকি, আবার তার আমি অন্য কথা বাদ দিলাম। জাস্ট সিম্পল ল্যান্ডস্কেপ গুলো ধরুন। ল্যান্ডস্কেপ যে হুম, হুম, আ হুম। হুম। ল্যান্ডস্কেপ গুলো দেখলে পরে কিন্তু এমনিতে মনে হবে এই ছোট শিশুর মতো করা না সেই সরলতাটা। হুম? আমি একজন ও আচ্ছা ওই ছবি রবীন্দ্রনাথ আমি আঁকতে পারবো এরকম। হ্যাঁ, আঁকো দেখি। কিছুক্ষণ পর বলছে, "না, আচ্ছা। এটা সম্ভব না।" আচ্ছা, এই যে ব্যাপারটা দেখলে মনে হয় কি আরে এটা তো সাধারণ। আরে এইতে কি আছে এটা? কিন্তু যখন সেটা প্র্যাকটিক্যালি আমরা যাই, করতে যাই, ওরে বাবা! এত সাংঘাতিক। হচ্ছে না তো। সেই ভাবনাটা আসছেই না। একটা যান্ত্রিকতা এসে যাচ্ছে অনেক সময়। আমরা আমরা যখন কবিতা লিখি বা ছবি আঁকি তখন ভেতর থেকে যে তাগিদটা যদি না আসে আমরা তো জোর করে মানে কোনো কিছু করতে পারি না। তো রবি ঠাকুরের মধ্যে সেই কিন্তু spontaneous ব্যাপারটা থাকে। খুব বেশি মানে অনাড়ম্বর, নিজস্বতা, নিজস্ব ধর্মিতা, তার সেই অভিব্যক্তিতা বাদ এইগুলো ঢুকে আছে। এবং আ পশ্চিমী জগৎ যেখানে বলা হচ্ছে একটা ইজম তৈরি হয়েছে এইরকম। আমার তো মনে হয় ইজম এখানে ভারতবর্ষে আমাদের এই যেগুলো এই দেশ আপনাদের বাংলাদেশ দেখুন জয়নাল আবেদীনের সেই কাজগুলো এহসান সুলতান। আচ্ছা হামিদুজ্জামান, হ্যাঁ? নামটা ঠিক বললাম? হামিদুজ্জামান যে স্কাল্পচার ছিল এই যে প্রয়াত হলেন, ভাস্কর্যবিদ যে ছিলেন বাংলাদেশের। উনার কাজগুলো তো একটা অন্য স্টাইলে করা। অন্য একটা আমি গিয়েছিলাম তো আপনাদের ওখানে যখন ২য় হুম। বার গেলাম, তখন উনার স্টুডিওতে গিয়েছিলাম আমরা। আমি দিয়ে অবাক হয়ে গেছি, এরে বাবা সাংঘাতিক কাজ। উনার স্ত্রীও তো সেই ভালো কাজ। বিশাল, বিশাল সেই ক্যানভাস। দেখে আমি যে আরে বাবা এত কাজ আমি তো আগে এগুলো কাজ দেখিনি। আমি নিজেকে মানে কন্ট্রোল করে রাখতে হ্যাঁ, পারছিলাম না। হ্যাঁ, হ্যাঁ। এখানে সারা ঠিক আছে। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো বাংলাদেশ বলুন, ভারতবর্ষ বলুন আমাদের এই ধরনের দেশগুলো ৩য় বিশ্বের দেশগুলোর মধ্যে তো অজস্র প্রতিভা, অজস্র ইয়ে কিন্তু সেগুলো হয়তো একটা সময় সে যেভাবে প্রচার-প্রসার এবং একটা মানে বিশাল ব্যাপার হওয়ার কথা ছিল সেটা কিন্তু সেভাবে এখনো হয়নি বিশেষ, বিশেষ কিছু শিল্পী ছাড়া। তাই এই জিনিসগুলোতে আমাদের খুব লক্ষ্য রাখতে হবে এবং আমরা আমাদের ধরুন আ যে শিল্প জগৎ, সে শিল্প জগতের মাধ্যমে এবং আ অন্যান্য লিখনির মাধ্যমে সেগুলোকে বিশ্বের প্রচার এবং প্রসারের আমাদের ভূমিকা নিতে হবে। এবং আমরা যদি সবাই সংঘবদ্ধ হয়ে আম এই ব্যাপারটাতে গুরুত্বপূর্ণভাবে যদি আমরা অবলোকন করি, তবে নিশ্চয়ই একদিন আম
আজকে যারা নতুন প্রজন্ম রয়েছে তাদেরকে তো এই ফিডব্যাক একটা দিতে হবে, এবং তারা যাদের মধ্যে প্রতিভা আছে, যারা এই নিয়ে চর্চা করতে চায়, জানতে চায়, শিখতে চায়, ভবিষ্যতে নিজেকে সুনাগরিক হিসাবে, একজন শিল্পী হিসাবে গড়ে তুলতে চায়, তাদেরকে আমাদের ভারতবর্ষ বা আপনাদের বাংলাদেশ, এই সমস্ত বিভিন্ন গ্রামে গঞ্জে, শহরে নগরে লুকিয়ে থাকা বিভিন্ন প্রতিভাগুলোর সঙ্গে যারা প্রতিষ্ঠিত শিল্পী, উম, উম, তাদের সঙ্গে আমরা সমস্ত কিছু রয়েছে, হ্যাঁ, এবং সেখান থেকে আমরা অনুপ্রাণিত হয়ে আচ্ছা, আমি ছবি এবং কবিতা নিয়ে একটা সময় অন্তঃসম্বন্ধ, ছবি এবং চিত্রকলা, চিত্রশিল্প ও কবিতার অন্তঃসম্বন্ধ নিয়ে কাজ করেছিলাম। তো যে ছবিতে যে ইয়ে থাকে, যেমন কল্পচিত্র, ইয়েতে যেমন কবিতাতে সেম একইভাবে থাকে, সে একটা ব্যঞ্জনা কল্পচিত্র। তো আমি সেরকম একটা কবিতা এখন এখানে আপনাদের শোনাচ্ছি। কবিতাটা অনেকেই বলেছিল কি যে এটা একটা কবিতা নয়, একটা ছবি। কবিতা হলো একটা ছবি। আপনাদের কেমন লাগে একটু শুনুন। ক্লান্ত ভারত। ক্লান্ত ভারত হেঁটে চলে অবিরাম, বুভুক্ষুর পায়ের ধুলোয় ধন্য হওয়া ঘর্মাক্ত রাজপথ। ক্রমশ ধুলোমাখা পায়ের উপর উঠে বসতে চায়। ক্ষয়ে যাওয়া পায়ের পাতা ক্রমশ রক্ত রঙিন, আবার রঙিন রাজপথ যেন বেদনা ভরা পায়ের পাতা। তথাপি আত্মাভিমানী ভারত অবিরাম হেঁটে চলে, ঝলসানো রুটি হাতে পরিযায়ী আরেক ভারত ব্যথার রেল সড়কে খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে চলে ভয়াল কালো অন্ধকারে। অবিরাম হেঁটে হেঁটে রেল সড়কে মাথা রেখে সুকান্তের ঝলসানো রুটির স্বপ্নে বিভোর, রাষ্ট্রযন্ত্রের জাদু চাকায় আচানক খণ্ড বিখণ্ড মাংসপিণ্ড, লাল বেদনা ছড়িয়ে পড়ে অনন্ত নীলিমায়। তো বাহ! এই যে ছবি বাহ! আমি একটু যুক্ত এবং করি। আমি কবিতার ১ম এই দুঃখিত। বোধহয় সম্বন্ধ। আমি আমাকে শুনতে পাচ্ছেন? হুম, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, 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 পাচ্ছি হ্যাঁ। আমি পাচ্ছি পাচ্ছি, দুঃখিত হ্যাঁ। এইজন্য যে নেট বিভ্রাটের হ্যাঁ, হ্যাঁ, নেট বিভ্রাট একটু ফেঁসে গিয়েছিলাম। আপনার কবিতা আমি শেষের দিকে শুনেছি। আ মানে রাজপথ হুম, এবং আ ভারত এবং সুকান্তের ওই ঝলসানো রুটির ব্যাপারটা ভালো লেগেছে। তো আমরা হুম, রবীন্দ্রনাথে ছিলাম। হুম। যেহেতু আপনি কবিতা পড়ছেন, কবিতা নিয়ে একটু বা আপনার একটা কবিতা শুনেও ফেললো। হয়তো আমি হ্যাঁ, একটু অসুবিধা হচ্ছে। আম, ফিরে আসবেন আপনি। আর অসমীয়া কবিতার কথা বলছিলেন আপনি। বাংলা এবং অসমীয়া দুটো ভাষায় যেহেতু আম, লিখি, লেখার প্রচেষ্টা থাকে সব সময়। তো ছোট্ট একটা অসমীয়া কবিতা আমি শোনাচ্ছি। সময়। এটা প্রকাশিত হয়েছিল প্রান্তিক পত্রিকায়, আসামের প্রান্তিক, এটা প্রথম সারির পত্রিকা। 16 থেকে 31 জানুয়ারি 2024 সের সংখ্যায়। সময়। একটু অসমীয়াতে আমি পড়ছি। সময়। যাৰ যেতিয়া অহাৰ কথা তেওঁ তেতিয়াই আহিব, কবলৈ আছে তেওঁলোকে সময়মতেই কব। যিবিলাক ঘটনা ঘটিব বুলি স্থিৰ হৈ আছে সেয়া সময়মতেই ঘটি থাকিব। কবিতার নাম সময়। অসমীয়া জি, এবার কবিদের মধ্যে অসমীয়া ভাষায় প্রচুর কবি হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ, একটু ওই
হ্যাঁ, হ্যাঁ, অসমীয়া কবিতা নিয়ে আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু নেটে আমাকে খুব ঝামেলা করছে, যে অসমীয়া বা আসামের কবিতার বর্তমান চালচিত্র আপনার কাছে একটু শুনে নিতে চাই। কারণ আমরা হয়তো কলকাতার, বিশেষত বাংলাদেশের মানুষ সহ কলকাতা, বাংলাদেশের যে শিল্প সাহিত্য, এই ব্যাপারটা আমরা হুম, মোটামুটি জানি। তো আপনার কাছে একটু হুম, আসামের বা হুম। কবিতা বা সাহিত্যের এই ব্যাপারটা একটু শুনতে চাই, যে বর্তমান কি অবস্থা বা কি ধরনের শিল্প সাহিত্য চলছে। অ্যাকচুয়ালি সামাজিক যেটা প্রতিকূলতা সেটার বিরুদ্ধে আহ, অধিকাংশ কলম তুলে ধরেছে বর্তমান অসমীয়া সমাজ, অসমীয়া কবিরা। রাজনৈতিক আচ্ছা। পরিস্থিতি, ক্ষণভঙ্গুর সমাজের, হ্যাঁ, এমন অনেক বিদ্রোহী কবিও রয়েছে আজকের এই অসমীয়া সমাজে, অসমীয়া কবিদের মধ্যে। আর আমার সৌভাগ্য, অধিকাংশের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। যার আচ্ছা। মধ্যে বাহ। প্রথমেই যদি আমি নাম নেই, যে নাকি আমার বাড়িতে আসলে এখানেই থাকে, ইসমাইল হোসেন, নাম হুম। শুনেছেন? আচ্ছা, আচ্ছা। নীলিম কুমার, নীলিম কুমার, প্রণব কুমার বর্মন, এই তো কিছুদিন আগে এসে গেল। আচ্ছা, এখন কথা হচ্ছে এরকম অসংখ্য কবি, আমি সবার নাম বলছি না, আমাদের ডিগবইতেই আছে মৃণাল কুমার গগৈ, ডক্টর মৃণাল কুমার গগৈ ডিগবই কলেজে উনি আছেন, ডিগবই কলেজে কাজ করেন। তো এখন কথা হচ্ছে যে এই এই আপনি আপনি যে প্রশ্নটা করেছেন আর কি, যে বর্তমান চালচিত্রের মধ্যে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু একটা বার্তা দিচ্ছে, বার্তা। আচ্ছা, শুধু এই আমি বার্তাটা কেমন? প্লাস্টিক, এই যে বললাম, বর্তমান অর্থনৈতিক চালচিত্র, তারপরে সামাজিক ক্ষণভঙ্গুরতা, তারপর আপনার রাজনৈতিক বিশেষভাবে যে একটা চলছে হুম। ডামাডোল পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে কবিতা। তারপর আপনার বিশেষ করে আপনি দেখবেন, উম ইসমাইল হোসেনের কথা বলছি, শুনুন কেন। তার যে বিজ্ঞাপন গ্রন্থটা, বিজ্ঞাপন, সেটা যেটা দেখে আমি প্রথম অনুপ্রাণিত হয়েছিলাম। হুম। হ্যাঁ, এখন উনি তো এখন কি বলবো আর, মানে যখন প্রথম আমি দেখেছি, আমি তো একটু মানে ইয়েতে ছিলাম, তখন আমি ইয়ং, হ্যাঁ, ভয়ে ছিলাম যে এই হুম। এত বড় একজন মানুষ, তাকে পেয়েছি একটা অনুষ্ঠানে, আমার সঙ্গে কথা বলবে। হ্যাঁ, তারপর তার বইটা দেখেছি বিজ্ঞাপন, আমি বইটা হাতে নিয়ে বলছে, আমি শুনলাম কি ইসমাইল হোসেন এখানে আছেন, মানে ওই গ্রন্থমেলাতেই। তা আমি বলছি যে হুম। তখন আমার চেহারাটাও ওইরকম ইয়ে, আমি বলছি ইসমাইল হোসেন এখানে আছেন? উনি তখন সামনে বলছে, এই তো ময় ইসমাইল হোসেন। আচ্ছা, আপনি? আমি আমি যে তখন নমস্কার করে আমি যখন তাকে বললাম যে আপনার এই বইটা আমি খুব ভালো পেয়েছিলাম, আগেই পড়েছি, এখন বইটা আমি কালেকশন সংগ্রহে রাখবো, বিজ্ঞাপন, বিশেষ করে বিজ্ঞাপন কবিতাটাই আমাকে আকৃষ্ট করেছে। মোর এজনী আচ্ছা। পাত্রীর প্রয়োজন, যার বয়স অমুক। হ্যাঁ? এই যে বিজ্ঞাপন ব্যাপারটা, পাত্রীর বিয়েতে মানে সেই মনুষ্যত্বের জায়গাটা ছুঁড়ে ফেলে ব্যা হ্যাঁ, বিজ্ঞাপন হিসাবে ভূমিকা নিচ্ছে সমস্ত সমাজ। অর্থনৈতিক সেই, হ্যাঁ, চাহিদা, এইগুলো, এই ব্যাপারগুলো এই কবিতাটার মধ্যে আছে। তো আচ্ছা। উনি আ বা এবং এই কবিতাটাতে অনুপ্রাণিত হয়ে আমি নিজেই কবিতা একটা লিখেছিলাম ওই ধরনের। মানে এত ভালো পেয়েছিলাম আচ্ছা। আমার, আচ্ছা। এত ভালো লেগেছিল। আচ্ছা। আচ্ছা। সেম আচ্ছা। নীলিম কুমার, নিমক কবিতার অনেকেই দেখবেন নিমক, হ্যাঁ? তারপর যেমন ধরুন এটা ছিল, হ্যাঁ, পানির ঢেউ ঢৌবর মাছ। হ্যাঁ? পানির ঢেউ ঢৌবর মাছ। মানে জলের মধ্যে ঢেউ, ঢেউগুলো মাছ সব একাকার হয়ে যাচ্ছে। এই নামটাই আমাকে আকর্ষিত করেছিল। পানির ঢেউ ঢৌবর মাছ। আরেকটা বই নীলিম কুমারের। হুম। এত কবি, হুম। সব তো বলা যাবে না। এত সময়, হ্যাঁ, আমি কেন বলছি, আমি সময়ের খুব একটা ব্যাপার মানে আছে। হ্যাঁ, 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 বলুন, হ্যাঁ, বলুন। হ্যাঁ, হ্যাঁ। মানে এই সময় একেবারে উৎফুল্লিত। মানে বলছে, "কাইলের পর আপনাক ভাল পাম। আজি যে এড়াবো নোয়ারা ব্যস্ততা। আগামীকাল থেকে আপনাকে ভালোবাসবো। আজকে আমার সময় নেই।" চিন্তা করুন কোন পর্যায়ে কবির ইয়ে, হ্যাঁ, স্ট্যান্ডটা। হ্যাঁ, চিন্তা। হ্যাঁ, হ্যাঁ। ভালোবাসাটাও কিন্তু যান্ত্রিকতা। ভালোবাসাটাও এখন সে মানে সমস্যা। যে আমার সময় নেই। আমার তো কাজ অনেক। হ্যাঁ? কাইলের পর আপনাক ভাল হুম। পাম। হ্যাঁ, আজকে কালকের আমার পরে প্রচুর আপনাকে ব্যস্ততা। ভালোবাসবো। আজকে তো আমার চিন্তা প্রচুর করুন এই ব্যস্ততা। ধরনের কবি আসামে, আসামে, না, বাহ! হ্যাঁ? ভালো লাগলো তো আসামে। এখন অসাধারণ, এখন অসাধারণ। আমরা 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 বলি, একটু যদি উচ্চমার্গীয় বিমূর্ত নিয়ে কথা হলো, বা যারা একটু ভিন্নধর্মী লেখার চেষ্টা করে, কারণ যে ফর্ম হয়ে গেছে বা গতানুগতিক লেখা চলছে, তো আসামে আপনাদের কি একটু এই যে মানে কি বলে এটাকে, পোস্ট মডার্ন যে আমরা বাংলা সাহিত্যে কিংবা ইংরেজি বিশ্বব্যাপী একটা দেখছি, সেগুলো হয়তো এত জনপ্রিয় হয়ে ওঠে না, লোকমুখে মুখে ঘোরে না, কিন্তু শিল্পী সমাজ নতুন কিছু করার চেষ্টা করে।
তো সেরকম হুম। কি পোস্ট মডার্ন এরকম ধরনের কাজ আসামে কেমন হচ্ছে বা তার সাড়া বা কেমন পাচ্ছে কবিদের ভেতরেই বা যারা সমজদার আছে তাদের ভেতরে? পোস্ট মডার্নিজম উত্তর আধুনিকতাবাদ হুম, নাকি? উত্তর আধুনিক হ্যাঁ, পোস্ট মডার্ন দেখুন উত্তর আধুনিক বা পোস্ট মডার্ন, হ্যাঁ বলুন। এই আপনার ডেরিডা জ্যাক ডেরিডার প্রসঙ্গ আসবে, রিকনস্ট্রাকশন থিওরি আসবে। আচ্ছা যাই হোক, অত ওইসবে যাব না। আমি আমার আ ১ম আমি বলি আমার আমার নিজস্ব অভিমত। হুম, ছবি, চিত্রকলা, চিত্রশিল্প, ভাস্কর্য, আ কবিতা। অ্যা অনেক ক্ষেত্রে অনেকে বলে এটা তো উত্তরাধুনিকতাবাদের চিহ্ন রয়েছে এই কবিতাটাতে, এটাতে রয়েছে। হুম। কিন্তু উত্তরাধুনিকবাদ এই ব্যাপারটাই অনেকে তো এখনো মেনে নিতে পারছে না। যে হ্যাঁ, সেটা বলছে অনেকেও যে বাদ বা ইজম এর ভিতরে পড়তে চায় না, রাখতে চায় না। রাখতে চায় না। কারণ কেন? কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা খুব বেশি ডিপে আমি আমি একটা সময় প্রচুর এগুলো নিয়ে পড়াশোনা করেছিলাম এবং এই আমার কাছেই একটা বই আছে যে এটা নিয়ে, হ্যাঁ, আধুনিকতাবাদ আর উত্তর আধুনিকতাবাদ, হ্যাঁ, বাংলাও আছে। হুম, 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 কিন্তু আ আমি বইয়ের কথা বাদ দিলাম। আমি যদি আমি প্র্যাকটিক্যাল জায়গা থেকে বলি যে কবিতা, এটার থিওরিটা কি ছিল? মূল জায়গাটা কি? যে ঐতিহ্যকে নাকচ করে দেওয়া। হুম। কেউ মানুক না নতুন মানুক, কিছু, যে আমরা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ট্র্যাডিশন ট্র্যাডিশনটাকে তো অস্বীকার করা তো। আমি প্রথাগত ব্যাপারগুলোকে অস্বীকার প্রথাগত করে নতুন কোনো, প্রথাগত হ্যাঁ, হ্যাঁ। ইয়া হ্যাঁ, প্রথাগত ভাবধারা যেটা চলে আসছে সেই ব্যাপারটাকে অস্বীকার করে একটা নিজস্ব কিছু, মানে যুক্তি বুদ্ধি ইয়ে দিয়ে নিজস্বতার মাধ্যমে একটা নতুন সৃষ্টি করা কিছু। এখন কথা হলো, দেখুন একটা ব্যাপার। একটা সত্তা মানে একজন শিল্পীর মধ্যে অনেকগুলো সত্তা লুকিয়ে থাকে। তার ব্যক্তি হুম, সত্তা, তার সামাজিক সত্তা, তার উম আ লেখক সত্তা, তার কবি সত্তা, তার সমস্ত কিছু নিয়ে একটা মানুষ। হুম, এখন আপনি যদি, মানে এই জায়গাটাতে একটা কন্ট্রাডিকশন আছে যে এখন আপনি যদি বলেন যে না, তার শিল্পী সত্তাটা আমি আলাদা করে ফেলবো। আমি তার আ ওই ট্র্যাডিশন, তার চরিত্র বা স্বভাব ওই সমস্ত না, এখানের মধ্যে আসছে না। ওটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, সব ভাগ করে দিলাম। করে হুম, আমি একটা সাম আপ করলাম। হুম। আমার মনে হয় যে এখানে একটা আপত্তি আছে। যে আমি সমস্ত কিছু নিয়েই শিল্পী। ব্যক্তিসত্ত্বাটা ঢুকে থাকবে এবং অবচেতন মনে যেটা আ থাকবে সেটা শিল্পের প্রকাশ পাবে। চলাফেরা দৈনন্দিন হ্যাঁ, জীবনের সে ব্যাপারগুলো এখন আসবে। এর ভিতরে ছোট, ছোট উদাহরণও যদি আমরা দেখি যে একসময় যেগুলো যেসব শিল্প, সাহিত্য বা পেইন্টিংস মানুষ বোঝেনি, সমাজ বোঝেনি বা সেই সময়ের যারা সমজদার লোক ছিল তারা গ্রহণ করেনি। কিন্তু পরবর্তীতে গিয়ে কিন্তু আ সেগুলো মানে একটা পৃথিবীতে নতুন ধারা এবং আলোড়ন তৈরি করেছে। ছবিতে যদি দেখি ভ্যান গগের কি হুম, অবস্থা? আমরা যদি আমাদের হুম, বাংলা কবিতায় দেখি জীবনানন্দের হুম, কি অবস্থা? আমি ২-১ জন এরকম অনেকেই আছেন। আমরা হুম, বিনয়কেও তো যে এখন বিনয় হুম। করে যতটা সমাজ একাডেমি কিংবা সমজদার লোক বলছে বিনয় জীবিত থাকতে এতটা বিনয় কিন্তু হয়নি। না, মানে বিনয় মজুমদারের কথা বলছি। তো এই যে বুঝতে পেরেছি। ব্যাপারগুলো আরকি সেটাও ফিরে কিন্তু এসো একটা চাকা, ফিরে এসো ফ্যাক্ট চাকা। থাকে। হ্যাঁ, ফিরে হ্যাঁ, এসো চাকা কিংবা ফিরে এসো ভ্যান চাকা। গগের ছবিগুলো যদি দেখি, হ্যাঁ, ভ্যান গঘ। তারপরে আমরা দেখেছি সেই চিঠিগুলো এখনো পাওয়া যায় দলিল স্বরূপ। জীবনানন্দ দাশ চিঠি লিখছেন প্রকাশকের কাছে সামান্য কিছু টাকার জন্য। তিনি লিখেও হুম, টাকা পান না বা অর্থনৈতিক এই যে অব অব মা মানে অবস্থা। তো এই যে ব্যাপারগুলো আরকি আছে, এখন এর ভেতরে যে কিছু নেই তা না। আবার আমরা যদি নতুন চ্যালেঞ্জ গ্রহণ না করি, তাহলে নতুন কিছু আ আসবেই বা কিভাবে? আমরা যদি সেটা বিজ্ঞানের আবিষ্কারেও দেখি, যখন ১ম গ্যালিলিও আবিষ্কার করলো যে পৃথিবীর চারপাশে সূর্য ঘোরে না, সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে। সেটা নিয়ে কিন্তু সারা বিশ্বব্যাপী একটা আলোড়ন তৈরি হয়ে গেল। এবং তাকে বলা হলো, হুম, "না, তুমি বাইবেলের বাইরে কথা বলছো। তোমাকে এটা বলতে হবে আমি ভুল বলেছি" এবং আদালতে সে স্বীকৃতিও দিতে হয়েছে যে আমি এটা ভুল বলেছি। তারপরেও তাকে ছাড়া হয়নি। যারা কট্টরপন্থী ছিলেন তাকে কিন্তু আঘাত করেছে, আগুন জ্বালিয়েছে, পুড়িয়েছে, মেরেছে। এটা দেখতে পারি। তো নতুনের সৃজনের জন্য আ কিছু তো ভাঙা গড়ার বোধহয় প্রয়োজন আছে। একেবারেই নয়। তবে হ্যাঁ, আপনি যেটা বলেন যে এটা অনেকেই অস্বীকার করে বাদ বা ইজম হয়তো একটা নামে ডাকা হয়। যেমন আমিও মানুষ, আপনিও মানুষ। আমার নাম তানজির, আপনার নাম পার্থ।
তো এই যে একটা সময়কে, একটা ধারাকে একটা নাম দিয়ে আর কি তাকে তার একটা পরিচয় করা যে ইনি হচ্ছে পার্থ সারথী, ইনি হচ্ছে তানভীর সৌরভ। আমার মনে হয় এরকম। আমার মনে হয় তো ব্যাপার না। যাক, আমরা এই ব্যাপারে আরো আলাপ করব। কথায় কথায় কথা হুম, বাড়ছে, রাত বাড়ছে, আমাদের সময়ের দিকেও খেয়াল রাখতে হচ্ছে। হুম। আপনার একটু ও, কবিতা শুনে আসি, সময়টা আমি তো, কবিতার হ্যাঁ, হ্যাঁ। অংশ অংশ। হ্যাঁ, হ্যাঁ, সময়টা আমরা 40 মিনিট পার করছি। আপনার কবিতা আমি অংশ অংশ শুনতে পেরেছি, কারণ নেট বিভ্রাটের কারণে শুনতে পারিনি। আপনার এখন কি কবিতা শোনাচ্ছেন? যেহেতু আপনি আম কবিতা নিয়েও অনেক কাজ করেছেন, আপনার একটা কবিতা শুনি, আপনার লেখা। আচ্ছা। উম, আচ্ছা, আমি একটা উম, কবিতা, ছোট্ট কবিতা, তাজমহল, এটা হ্যাঁ, আমি আবৃত্তি করছি। হ্যাঁ, করুন। যেদিন প্রচন্ড প্রত্যয়ে প্রথম তাজমহল দেখি, স্মৃতিপটে গেঁথে যায় তাজমহল। সেদিন থেকেই আস্ত একটা তাজমহল মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি, যেখানে 20,000 সৈনিকের রক্তমাখা ঘাম, পুঞ্জীভূত ক্ষোভ, দুঃখ ও বেদনা ছড়িয়ে আছে। সৌধের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি শ্বেতপাথরে এখনো লেগে আছে 20 বছরের দীর্ঘশ্বাস। নাম না জানা অসংখ্য শ্রমিকের চোখের জলে এখনো ভিজে আছে তাজমহল। তাজমহল সুন্দর। হ্যাঁ, প্রথম তাজমহলের গিয়েছিলাম সেই তৈরির পেছনের সেই যে ইতিহাস এবং পেছনের যে গল্প, যে কষ্ট, যে ক্লেদ, যে অমানবিকতার ব্যাপার হয়েছে, সেটাকেই আপনি উপজীব্য করে বোধহয় কবিতার শরীর সাজিয়েছেন। ভালো লেগেছে। অবশ্যই, অবশ্যই, তো অবশ্যই। আমাদের অবশ্য তাজমহল দেখার সৌভাগ্য হয়নি, আপনাদের যেহেতু দেশে, আপনাদের দেখার সৌভাগ্য হয়েছে। তো যাক, আমরা বোধহয় আচ্ছা, আরেকটু চটপট চটপট কিছু হুম, ছোট ছোট আলাপ সেরে আসি। যে আচ্ছা, যদিও কোনো ব্যাপার ছোট না, সবটাই অন্তত হুম, বললে অনেক বলা যায়। যেমন এই যে সৃজন কর্মের এক্সপেরিমেন্ট এবং অন্যান্য ব্যাপার নিয়ে আলাপ হলো, আমরা আর ওটাতে না যাই। বর্তমান সময়ে আমরা যে ব্যাপারগুলো দেখতে পারি, যে আপনার দেখার দৃষ্টিতে শুনি, যে আমরা দেখি হুম, বর্তমান শিল্পী, কবি, সাহিত্যিক এরকম ধরনের অনেক ক্ষেত্রেই, অধিকাংশ ক্ষেত্রে আম, হুম। অনেকের ভেতরেই দেখা যায় আইডেন্টিটি ক্রাইসিসের একটা প্রচুর আইডেন্টি ক্রাইসিসে ভোগে। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখবেন, বা তাদের জন্যই বা আপনার কি পরামর্শ থাকবে? আচ্ছা, আইডেন্টিটি ক্রাইসিস। হুম, হুম, হ্যাঁ, হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন, আইডেন্টিটি ক্রাইসিসে প্রচুর ভুগছে। এবং সবসময় বলে যে না, এইবার শেষ, আর করব না প্রদর্শনী, আর ঠিক ইয়ে হলো না। উম, মানে এরকম ধরনের উম, কথাবার্তা কানে আসে আমার। উম, এবং হুম, আরেকটা সত্য কি, আমি দেখেছি যে আমার সঙ্গে প্রচুর ছিল। একটা সময় আমাদের একটা গ্রুপ ছিল, বিশাল গ্রুপ। এটা ছিল সমকালীন শিল্পী গোষ্ঠী। সমকালীন শিল্পী গোষ্ঠী এত বিশাল ছিল যে ডিগবয়ে আমরা জায়গা দিতে পারতাম না একটা প্রদর্শনীতে। এইরকম। সেই আপনার 80-র দশকের কথা বলছি। অথচ স্রোতে, সময়ের স্রোতে একদম মানে আঙ্গুলের মাথায় গোনা এখন যারা ক্রমাগতভাবে কাজ করছে এবং লেগে আছে। মাঝে মাঝে হতাশা আসলেও, কিছু ধরুন অর্থনৈতিকভাবে বা ইয়েতে বিক্রি হচ্ছে না, কিভাবে করব। আমি নিজেই দেখেছি কা আন্দোলনের সময়, এখানে যখন কা আন্দোলন হচ্ছিল আসামে, তখন আমি একটা প্রদর্শনী দিয়েছিলাম ঠিক ওই সময়। আর রাজপথে আগুন জ্বলছে, আমি বলছি আপনার কথার মানে এক্সাম্পল ইয়ে দিয়ে, প্রমাণ হিসেবে। হুম, হুম, হ্যাঁ, রাজপথে হ্যাঁ, হ্যাঁ, আগুন জ্বলছে, রাজপথে, হ্যাঁ, সেখানে আমি নিজেও ভাষণ দিয়েছিলাম, এবং যে আমি মানি না, এরকম। আচ্ছা, এখন কথা হচ্ছে, তারপর সন্ধ্যের বেলায় ছিল ইন্ডিয়া ক্লাব, ডিগবই ইন্ডিয়া ক্লাবে আমার একটা একক প্রদর্শনী। তো একক প্রদর্শনী করার আগে আমি দুই একজনকে বলেছিলাম, এই তোরা করবি আমার সঙ্গে, ধর আমরা 2 ম্যান শো, 3 ম্যান শো এরকম ধরে লাগিয়ে দেবো। কেউ এগিয়ে আসেনি, বলছে না না না, এখানে বিক্রি হবে না, এই একটা সময় ভীষণ বাজে। হ্যাঁ, এখন ছবি প্রদর্শনী করা ঠিক হবে না। আর তার মধ্যে আমার ছবিগুলো না ঠিক হবে না, মানুষ মানে আমার সেই জায়গাটা তৈরি হয়নি। আমি যে কেন? না, মনে হচ্ছে এরকম। তো এই যে একটা হতাশা বা ইয়ে আইডেন্টিটি ক্রাইসিস, যেটা আমার সবসময় মনে হচ্ছে ওরা, তখন আমি দেখলাম স্টাডি করে কেন এরকম হচ্ছে। পরে দেখলাম যে
এ মানে বিভিন্ন শিল্পীদের ইয়েতে গিয়ে যারা দাঁড়িয়ে আছে, যারা ঠিক মতো কাজ করছে তারা তো অলরেডি, যেমন অসীম প্রকাশ তো ভীষণ নামী আমার ঋতিক বইয়ের শিল্পী, ও তো এখন দিল্লিতে আছে, ওর কথা আলাদা। বা ধরুন আমাদের ছিল সুরজিৎ দেব, ও ডিপিএস এ কাজ করে এখন, ও কাজ করতো। তারপরে হুম, এরকম আরো অন্যান্য অনেক শিল্পী আছে, কেন ঠিক আছে। কিন্তু অধিকাংশ কেন এরকম হলো, হলো এই একটাই কারণ, তারা মানে ছবিটাকে মানে ওই দৈনন্দিন জীবনের অংশ করে নেয়নি, যে আমার খাবার দাবারের আচ্ছা, মতো। আচ্ছা। আমি এটা খুব স্টাডি করে আমি মনে হলো একটা সময় যে ছবিটা তো প্রত্যেক দিনের একটা ব্যাপার, আমাদের খাবার দাবারের মতো ব্যাপার, আমার বেঁচে থাকার মানে এটা না আঁকলে তো চলবে না, প্র্যাকটিসই হোক যেভাবেই হোক একটা সংগ্রাম চালিয়ে যেতেই হবে। এর কিন্তু সাথে সেখানের অভাবটা ওতপ্রোতভাবে আছে, জড়িয়ে সেই থাকতে জায়গাটার হবে। অভাব আছে। হুম, হুম, হ্যাঁ, একদম একদম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে হবে। তবে সময় লাগতে পারে, কিন্তু একদিন না একদিন আমার পুরো বিশ্বাস আছে, পূর্ণ বিশ্বাস আছে যে হবেই। আমি আপনাকে আপনি দেখাতে পারবো কিনা জানান। আমি এখানে একটা বই আমি হুম, দেখাচ্ছি। হুম, হুম। এই বইটা দারুন। এখানে তো প্রচুর এই দেখুন, এই যে, এই যে এটা ছবির চিত্রকলার আচ্ছা। বই। চিত্রকলা হুম, হুম, এবং হুম, হুম। ভারতীয় চিত্রকলা। হ্যাঁ? এটা আচ্ছা, 2nd আচ্ছা। এডিশন হবে। এটা জাগরণ পাবলিকেশন, খুব নামি একটা পাবলিকেশন করেছে। কিন্তু আপনি অবাক হবেন, এই বইটা, আমার এই বইটা, এটা বোধহয় ৫ম, আচ্ছা যাক। তো এই বইটা পাবলিশ করতে সময় নিয়েছিল ৫ বছর, ৫টা বছর। কেন? বাবা! বিরাট সময়। কারণ কি? বিরাট সময়। ওরা ওরা বিষয়ভিত্তিক মানে পাবলিশ করে বই। গুয়াহাটি। আচ্ছা। ওরা যখন হুম, আমাকে বলেছিল যে আপোনাৰ আপোনাৰ পৰা এখন মই ল'ম আৰু পাবলিশ করিম, আমার যে পাবলিশার, আচ্ছা আমি তখনই দিয়ে দিয়েছিলাম। পান্ডুলিপি দিয়ে দিয়েছিলাম ৫ বছর আগে। কিন্তু ওরা প্রকাশ হুম। করলো আফটার 5 ইয়ার্স। কারণ কারণটা কি? সেই মানে কি সময় কারণ? নাকি, বলছি, অ্যা পান্ডুলিপি তো আমি এটা এটা দিয়েছিলাম। তার আগে একটা কবিতার পান্ডুলিপি দিয়েছিলাম। বলছে আ হুম, বাজার হুম, হুম। কবিতাটা এখন খাবে না অত। খাবে ছবি। চিন্তা করুন কি বলছে? পাবলিশার বলছে যে কবিতাটা অত বেশি খায় না, খাবে ছবির। আচ্ছা, তারপর আমি যখন পান্ডুলিপি দিলাম, বলছে আরো দিন। ইয়ে করুন, আ শুধু ভারতবর্ষের নয়, বিদেশী এদের সম্বন্ধেও আপনি দিন। তারপর আবার সংগ্রহ করলাম। সংগ্রহ করে আবার দিলাম। ও জমা হচ্ছে, পান্ডুলিপিতে মোড়া হচ্ছে। ঠিক আছে? তারপর গিয়ে ওরা হুম, যখন হুম, হুম, স্যাটিসফাইড হলো, বাজার খাবে, তখনই বইটা পাবলিশ করল। আমাকে দিল ২০ টা কপি অনলি। আমি তো ওপেন বলি। রয়ালটিজ দিল না। হুম, রয়ালটিজ ১ পয়সাও দিল না। ওরা এটা করল। আমি বললাম যাক, অন্তত নতুন প্রজন্ম তো জানতে পারবে, বেরিয়ে যাক। হুম। তো কি বুঝলেন? এটা থেকে কি বুঝলেন আপনি? যে সবসময় একটা মার্কেটিং এর ব্যাপার। হ্যাঁ? আমরা যে ছবি করি, আমরা যদি মার্কেটিং এর কথাটাই চিন্তা করতাম আজকে, মানে এই যতটুকু সামান্য করি এটা করতে পারতাম না। যদি ১ম এই বিক্রি, ৫ টা ১ম বই কাব্যগ্রন্থ আমার যেটা ইয়ে হলো, সে একটাও বিক্রি হয়নি। সব বিলিয়ে দেওয়া হয়েছিল। ইদানিং হচ্ছে, মূলটা চলে আসছে, বা কিছু ক্ষেত্রে হয়তো একটু ইয়ে হচ্ছে। এইভাবে তো আমরা চলছি, যেটা সত্যি কথা। এটা দিয়ে আমার একটা অন্য প্রফেশন রয়েছে। আমার গভর্নমেন্ট জব আছে। হ্যাঁ, হ্যাঁ। আমি মানে চলে যাচ্ছি। তো সবাই তো রুজি-রুটির জন্য অন্য পেশা আছে বিধায় আরকি টিকে থাকতে পারছেন বা অসুবিধে হচ্ছেন। ইয়েস, কারেক্ট, একদম, একদম, একদম। এই কথাটা আপনি ঠিক বলেছেন। আর তবে তো যাই হোক হ্যাঁ, লেখালেখির হ্যাঁ। থেকে বলুন, বলুন। ছবির জগৎটা ভালো। আচ্ছা, আচ্ছা। লেখালেখির থেকে ছবির জগৎটা ভালো। লেখালেখির চেয়ে ছবির জগতে কিছু পয়সা পাওয়া এখন, যায় এখন আরকি। হ্যাঁ, 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 হ্যাঁ। এখন। তো যাই হোক আমাদের সেটাই। আমাদের যেহেতু কি বলে কথায়, কথায় রাতও বাড়ছে। আলাপ করার আরো অনেক বিষয় ছিল। হুম, সময়ের কারণে হয়ে উঠছে না। তো শ্রোতা দর্শক মণ্ডলী হুম, হুম। যারা দেখেছেন বা দেখবেন পরবর্তীতে সকলের জন্য দৈনিক আড্ডাবাজি ৩১ এর পর্ব থেকে অনেক, অনেক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। সাথে আজকে অতিথি হিসেবে আছে সম্মানিত অতিথি হিসেবে আছে পার্থ সারথী দত্ত। একজন কবি, একজন চিত্রশিল্পী। তার সাথে অনেক মতবিনিময় হলো, আড্ডা হলো। তার ভালো লাগা মন্দ লাগা জানলাম। তো শেষে ছোট্ট করে একটু মানে জানতে চাই যে এই যে ছবি আঁকছেন, ছবির মানুষ আপনি, কবিতার মানুষ। এই ছবি বা কবিতা কিংবা পেইন্টিংস এটা আসলে সমাজের উপরে, মানুষের উপরে কিভাবে প্রভাব বিস্তার করে? বা এর সুফল কুফলই কি হ্যাঁ, আরকি?
হ্যাঁ, 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 হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি একটা সচেতনতা তৈরি হয়। মানে এটা দিয়ে সমাজ পরিবর্তন হয়ে যাবে সেটা আমি ভাবি না। কিন্তু একটা সচেতনতা তৈরি হয় এবং ইন ফিউচারে ভবিষ্যতে গিয়ে হয়তো মানে একটা বড় রকমের পরিবর্তন বা দেখা দিতে পারে। যেটা হয়েছে ইতিমধ্যে আমরা যদি ইতিহাস দেখি যে এই ধরনের 'গুernica' বলুন যা এভাবে এক্সাম্পল দিয়ে যদি বলি যে একটা বিশাল বড় প্রেক্ষাপটে চলে যেতেই পারে। তবে আমরা কি করি যখন ছবি আঁকি সেটা একটা সচেতনতা তৈরি করার জন্য দেখুন ছবির মূল অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আঙ্গিক বা প্লাস্টিক ফর্ম। তার গঠন, গ্রামার এই সমস্ত। একটা ছবি হয়ে উঠতে গেলে ওই ব্যাপারগুলো ১ম। দ্বিতীয় হচ্ছে সেকেন্ডারি হচ্ছে এই বিষয়টা। বিষয়বস্তু। এটা তো হুম। স্বীকার্য যে বিষয়টা বড় নয়। কিন্তু যদি ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করা হয় যে আপনার ক্ষেত্রে কি? আমি কিন্তু 50% বলি যে বিষয় যেমন আঙ্গিকও তেমন। সমানভাবে। কিন্তু যদি আমরা একদম সেইভাবে যাই প্লাস্টিক ফর্ম আঙ্গিকটা হচ্ছে বড় আর সেকেন্ডারি হচ্ছে বিষয় কিংবা বিষয়বস্তু। আচ্ছা, তো আচ্ছা। এইজন্য এটা একটা সচেতনতাই তৈরি হয়। আর সমাজকে হুম। পাল্টে দেবে কিনা অত এভাবে ভাবি না। সেভাবে ভাবি না। আচ্ছা, ভাবতে আচ্ছা। তো পারিও না অনেক যাই হোক সময়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক যেহেতু আড্ডায় কথায় আমরা মানে আ সময় পার করে ফেললাম। আশা হুম, করি আম বোধহয় সময় হুম, ভালোই কেটেছে। ফাঁকে আমি একটু নেট বিভ্রাটে ফেঁসে হুম, গিয়েছিলাম। আর এসব লাইভ অনুষ্ঠানের ছোটখাটো ত্রুটি আশা করি অতিথি যিনি থাকেন এবং শ্রোতা দর্শক যারা দেখেন তারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। হুম, আশা করছি। তো যাই হোক আপনার হুম, কাছে চলে যাচ্ছে আজকের হুম। আয়োজনে অতিথি এবং শ্রোতা দর্শকদের সাথে আপনার বিদায়ী কথন বা বিদায়ী শুভেচ্ছা বিনিময়ের জন্য। আচ্ছা আপ আ তা ১ম এ আমি আপনাকে তানজিদ সৌরভ আপনার এই আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য এই ধরনের একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। আপনাকে অশেষ ধন্যবাদ। এবং যারা আজকে এই মহামূল্যবান সময় দিয়ে এই অনুষ্ঠানটা দেখলেন তাদেরকেও আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। নমস্কার। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আপনিও যে আপনার মূল্যবান সময় ব্যয় করে বা রেখে বা আমাকে যে দিলেন আড্ডা দেবার সুযোগ করে এজন্য আপনার প্রতি অনেক ভালোবাসা রইলো, কৃতজ্ঞতা রইলো। তো যাই হোক শ্রোতা দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ দেখছিলেন দৈনিক আড্ডাবাজি পর্ব ৩১। আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আপনাদের জন্য অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা যে আমিও আজকের যিনি অতিথি তার সাথে সহমত পোষণ করেই আরকি বলছি যে, আপনাদের মূল্যবান সময় থেকে ৫ মিনিট, ১০ মিনিট কিংবা ১ ঘন্টা সময় বের করে যে এই আয়োজনটা আপনারা দেখছেন, মাঝে ঢুঁ মেরে যাচ্ছেন। অশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা আপনাদের প্রতি। তো আর কথা বাড়াচ্ছি না। নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য এবং সুন্দরের সাথে থাকবেন। এই বলে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।